গুড মর্নিং সকলকে, শুভ সকাল। ওকে, বাংলায় যাই হোক বলি না কেন, আজ আমরা ক্লাস 6 নম্বর ক্লাস করব। সংখ্যার যে শ্রেণীবিভাগ চলছে সেই সংখ্যার শ্রেণীবিভাগের 6 নম্বর ক্লাস চলবে। তো 6 নম্বর ক্লাসের মধ্যেই আছে, দেখো একটা বিষয় হচ্ছে একক আমি করে দিয়েছি, সেটা হচ্ছে সংখ্যার শ্রেণীবিভাগ। তার মধ্যে উপ একক হচ্ছে লসাগু এবং গসাগু এবং লসাগু। তার মধ্যে আমরা প্রথম পার্ট আগের দিন আমরা করেছি, কিন্তু আজ আমরা সেকেন্ড পার্ট মানে পার্ট 2 আলোচনা করব। মানে পার্ট 2 ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে ওই লসাগু এবং গসাগুর যে কনসেপ্টের ক্লাস চলছে, সেই কনসেপ্টের ক্লাসের কিছুটা অংশ হয়তো ভালো করে বোঝানো হয়নি। কিছুটা অংশ ভালো করে বোঝানো হয়নি, তো আমি চেষ্টা করব সেই অংশটুকুটা ভালোভাবে আগে বুঝিয়ে দেওয়ার। অঙ্ক করা হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার হচ্ছে না কারো কাছে, ততক্ষণ পর্যন্ত এই অঙ্ক করতে আমাদের মজা কখনোই লাগবে না। ওকে, এবার জানো, তাই প্রথমে আসি আমি ওই যে HCF, এটা তো জানি আমরা হাইয়েস্ট কমন ফ্যাক্টর, আর এটা LCM হচ্ছে লিস্ট কমন মাল্টিপল, ওটা জানি। এবার এখানে আছে LCM এর বাংলাটা হচ্ছে লসাগু, আর HCF এর বাংলাটা হচ্ছে গসাগু, মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর এটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এইবার এর মধ্যে আরেকটা বিষয় হচ্ছে, ধরো LCM বা HCF করার আগে যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে গুণনীয়ক এবং গুণিতক জানা দরকার। তার মধ্যেই আবার দেখবে সাধারণ গুণনীয়ক জানা দরকার, মৌলিক গুণনীয়ক জানা দরকার, এরকম ব্যাপারটা আছে। তো আমরা আগের ক্লাসে সেইটাই জেনেছি যে কোনগুলো সাধারণ গুণনীয়ক, কোনগুলো হচ্ছে মৌলিক গুণনীয়ক। মৌলিক গুণনীয়ক তোমাকে লাগবে কাজে, আর সাধারণ গুণনীয়কও লাগবে যখন তুমি একটা লসাগু করতে যাচ্ছ। এই রকম ভাবে যেভাবে আমরা লসাগু করি, এটার মধ্যে মৌলিক গুণনীয়ক কিছু থাকবে, আর কিছু হচ্ছে সাধারণ গুণনীয়ক থাকবে। ওকে, এইবার লসাগু করতে গেলে সবসময় দেখবে তোমার ওই যে মৌলিক যে ব্যাপারটা আছে না, মৌলিক সংখ্যার মাধ্যমে সেগুলোকে কাটতে হয়, মানে ভাগ করতে হয়। যে কোনো সংখ্যা থাকবে, সেই সংখ্যাগুলোকে মৌলিক, বিশেষ করে মৌলিক সংখ্যা দিয়ে তোমাকে কাটতেই হবে। এবার তার মধ্যে তুমি যদি মৌলিক সংখ্যাগুলো কোনগুলো, কেনই বা সেইগুলোকে মৌলিক সংখ্যা বলি, সেগুলো যদি তোমার মধ্যে ভালো মতো ক্লিয়ার না থাকে, তাহলে তুমি এই গসাগু বা লসাগুর পার্টে তুমি অংশগ্রহণ করতে পারবে না, বা এইটা দিয়ে যদি কোনো একটা অঙ্ক দেয়া থাকে তুমি করতে পারবে না। সিম্পল সাধারণ একটা বিষয় তোমাকে মাথার মধ্যে ঢোকাতে হবে যে ভাই, কোনো একটা কম্পিটিটিভ এক্সাম যখন আমি করতে যাব, সেখানে একটা অঙ্কের মধ্যে অনেকগুলো পার্ট লুকিয়ে থাকে। এটাগুলো তো শুধুমাত্র কনসেপ্টের ক্লাস চলছে, যখন সেই অঙ্কটা করতে গিয়ে দেখবে তোমাকে অনুপাতও ঢুকিয়ে আছে, সেখানে লসাগুটাও ঢুকিয়ে আছে, অথবা সেখানে ভগ্নাংশের পার্টও ঢুকিয়ে আছে। তুমি যদি লসাগু না জানো, বা ভগ্নাংশ না জানো, বা অনুপাতের সাধারণ কনসেপ্ট যেটা হয় সেগুলো যদি না জানো, সেই অঙ্কটাকে তুমি টাচই করতে পারবে না। সিম্পল একটা জিনিস, তুমি ওইগুলোকে জানার আগে তোমাকে বলে না যে তোমার একটা সাধারণ জ্ঞান ব্যাপারটা, তোমাকে সেই সাধারণ জ্ঞান ব্যাপারটা আগে নিজের মধ্যে ভালো মতো করে মানে পরিষ্কার করে রাখতে হবে। মোদ্দা কথা এইটা। অনেক এক্সাম, কম্পিটিটিভ এক্সামে যাবে, দেখবে কোন একটা টপিক থেকে আরম্ভ করে দিল, যে ছেলে নতুন সে তো জানতেই পারছে না যে অঙ্কটা কিভাবে করতে হয়। তোমার মধ্যে ওই অঙ্কটা করার আগে ভাই সংখ্যার যে পার্টটা, যে ক্লাসটা চলছে সংখ্যার শ্রেণীবিভাগ, একটা সংখ্যার শ্রেণীবিভাগ মানে সংখ্যা মানে কি, সংখ্যার মানে হচ্ছে সংখ্যার ভেতরে অনেকগুলো অংশ আছে, সেগুলোকে আমাকে ভালোভাবে সেগুলোকে জানতে হবে। এবার ধর কেউ যদি না জানলো সেই ব্যাপারটা, এবার অনেক, কোনটা বাস্তব সংখ্যা, কোনটা অবাস্তব সংখ্যা, কোনগুলো মূলত সংখ্যা, কোনগুলো অমূলত সংখ্যা, নেগেটিভ সংখ্যা বা ধনাত্মক বা ঋণাত্মক যে সংখ্যাগুলো আছে, কোনগুলো পূর্ণ সংখ্যা, কোনগুলো ভগ্নাংশ সংখ্যা। এবার ভগ্নাংশ সংখ্যার মধ্যে আরো অনেক ভাগ আছে। ওকে, মূলত অমূলত এই ব্যাপারটা অনেক ভাগ আছে, সেগুলো যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে বা তোমার মধ্যে ক্লিয়ার থাকছে না, ততক্ষণ পর্যন্ত তোমার মজা আসবে না। এই জন্যই বলে যে ও সেই অঙ্কটাকে সেই ইতিহাস ভূগোলের মতো যে মুখস্থ করে গিয়ে চলে গেলাম, সেগুলোকে নিজের ভাষায় লিখলাম না, এখানে নিজের ভাষা চলবে না। অঙ্কের একটা নির্দিষ্ট একটা ওয়ে আছে, নির্দিষ্ট পথ আছে, তোমাকে সেই পথে এগোতে হবে। তুমি যদি সেই পথটা অনুসরণ না করো ভাই,
অঙ্ক করতে মজাও লাগবে না। আর তুমি যদি পূর্ব জ্ঞান অঙ্ক করার জন্য যে কি কি পার্টগুলো আমাকে জানতে হবে, বেসিক জিনিসগুলো, তুমি সেগুলো না জানলে তোমার মধ্যে কোনো ওই আগ্রহ বা এনার্জি বা সক্রিয়তা ব্যাপারটা আছে না, ওটা জাগবেই না। আর না জাগলে ভাই ওই অলসতা ব্যাপারটা, অনেকে বলে না যে আমার অঙ্ক করতে আমাকে ভালো লাগে না। ভাই কারো ভালো লাগে না নয়, সে অঙ্কের যে ফুল ফরম্যাটটা আছে, সে পূর্ব জ্ঞান যেটা জানার অ্যাকচুয়ালি জানার, সেটা সে এখন পর্যন্ত তার মধ্যে জেনে উঠতে পারেনি বা তার মধ্যে সেটা জানা হয়ে ওঠেনি। সেই জন্য সে কিন্তু অঙ্কটাকে ভয় পায়। অঙ্ক কেউ জিনিসটা ধরো, এবার অঙ্ক করতে গেলে সেই নিজের ব্রেনটাকে খাটাতে হবে, নিজের মস্তিষ্কটাকে চালাতে হবে। কেউ যদি মস্তিষ্ক চালায় সে কিন্তু কখনো ভয়ই খাবে না। কিন্তু অনেকজন আছে ভাই মুখস্থ করে চলে গেলাম যদি না বিয়ে দেবো, ভাই মুখস্থ করার জিনিস নয় এখানে। এখানে নিজেকে সক্রিয় থাকতে হবে, নিজেকে বোঝাতে হবে ভাই যত বড়ই অঙ্ক হোক না কেন, একটা তো ওয়ে আছে করার, সেই ওয়েটা আমাকে ধরতে হবে। ওকে, চল আজকের যে এলসিএম এর যে পার্টটা, সেকেন্ড পার্টটা আছে, বা এলসিএম বা এসিএফ এর যে পার্টটা, শেষ অংশটা আমার মনে হয় আমি ভালো মতো মানে শেষটা করতে পারিনি বা ভালো মতো বোঝায়নি, শেষ অংশটা ওটাই বোঝায়। তো তার আগে ওই যে বলে না সাধারণ গুণনীয়ক কি, দেখো গুণনীয়ক কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে, তার সেই সংখ্যাটা থেকে ছোট সংখ্যাগুলো দিয়ে সেগুলো ভাগ করা যাবে, সেই টোটাল সংখ্যাগুলোকে বলা হয় ওই দুটো সংখ্যা বা তিনটে সংখ্যার সাধারণ গুণনীয়ক বলা হবে। এবার এর মধ্যে যেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা সেগুলোকে বলা হয় মৌলিক গুণনীয়ক। ওকে, সেগুলোকে বলা হবে মৌলিক গুণনীয়ক। এবার লসাগু এবং গসাগু যখন আমরা করতে যাই, বেশিরভাগ সময় ওই সাধারণ যে গুণনীয়ক কিভাবে বার করতে হয় এই লাইনটা কেউ ধরে না, ওরা সরাসরি ফেলে দেয় যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বা উৎপাদকের সাহায্যে কিভাবে লসাগু বা গসাগু বার করতে হয় সেগুলোকে বার করে দেয়। ওকে, চল এইগুলোকে একটু বোঝাই, তারপরে ওই যেটা কনসেপ্টটা দেওয়া হয়নি আমার মনে হয় এগুলো একটু ভালো মতো করে ঝালাই করে দিলে আমার ভালো হয়, তোদের জন্য। তো আমার মনে হয়েছে ভাই এই সেকেন্ড পার্টটা আনা দরকার। তো সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করি। এবার পরপর যখন পুরো কনসেপ্টের ক্লাস যখন শেষ হয়ে যাবে বা মাঝামাঝি পর্যন্ত চলে যাবে, তারপর থেকে আমি অঙ্ক পড়া শুরু করব। ওকে, ভালো, দেখ চল একটা ব্যাগ ধর এখানে, দাঁড়া এই অঙ্কটাকে দেখ, এখানে 12 লিখলাম, বাংলা দিয়ে না ইংরেজি দিয়ে করছি, দেখ 14 করলাম, এখানে 16 করলাম। ওকে, আমি এখানে ভাঙবো, প্রথম কাজ আমাকে ভাঙতে হবে। ধর এইবার মৌলিক সংখ্যা কোনগুলো, মৌলিক সংখ্যা তো জানি ভাই, দুটো উৎপাদক থাকলেই সেগুলোকে মৌলিক সংখ্যা বলবো, তিনটে বা চারটে বেশি হয়ে গেলে ভাই সেটা যৌগিক সংখ্যা চলে যাবে। এইবার সবসময় যখন এই জায়গাতে ভাগ করবি না, সবসময় তুই মৌলিক সংখ্যা দিয়ে তোমাকে ভাগ করতে হবে বা তোদেরকে ভাগ করতে হবে। এইবার ভাগ জিনিসটা কি, ভাগের মধ্যে অনেকগুলো যে পার্টটা আছে সেই পার্টগুলো তোমার জানা থাকলে ভাই ফটাফট এখানে করবে, কারণ ভয় পেলে চলবে। ধর এবার 2 দিয়ে আমি করছি, এবার তোর মধ্যে আরেকটা জিনিস, এই যে বিভাজ্যতার নিয়ম যে বলে না, বা ওই বিভাজ্যতার নিয়মগুলো কি, 2 দিয়ে কিভাবে সংখ্যাকে ভাগ করা যায়, বা 3 দিয়ে কিভাবে সংখ্যাকে ভাগ করা যায়, কি জিনিস থাকলে 3 দিয়ে ভাগ করতে পারবো, এই ব্যাপারটা যদি তোর মধ্যে না জানা থাকে, তুই এই লসাগু বা গসাগু করতে গিয়ে তোর ফাটবে, গোদা বাংলা কথায় তোর ফাটবে একদম। 2 দিয়ে কিভাবে ভাগ করা যায় কোনো একটা সংখ্যা, যে যত বড়ই সংখ্যা দেয়া থাক না কেন, কারণ ওর ফরম্যাটটা জানলে তুই সরাসরি নামিয়ে দেবে এখানে। 4 দিয়েও কিভাবে ভাগ যায়, 5 দিয়ে কি ভাগ যায়, 6 দিয়ে কিভাবে ভাগ যায়, তোর যদি সমস্ত কিছু জানা থাকে, এইবার এই কটা দিয়ে তুই তো ভাগ করতে হবে, কারণ এই লসাগু বা গসাগুর যেভাবে নামাতে হয় সেগুলো তো মৌলিক সংখ্যা দিয়ে নামাতে হয়, যে মৌলিক সংখ্যা যে 2, 3, 5, 7, এগুলো 11, 13 আর 17, এইগুলো দিয়ে কিভাবে ভাগ করতে হয় এই নিয়মটা তুই যদি জেনে থাকিস ভাই ফটাফট নামাবে এখানে, তোর মধ্যে কোনো মানে ওই জড়তা ভাব থাকবে না তোর মধ্যে। ওকে, দেখ এবার ভাগ তো আমরা জানি, এই যে 12টাকে 6 এখানে নামবে, একে 7 এখানে নামবে, দেখ এখানে 8 নামবে, দেখ এখানে আর এখানে দেখ দুটো সংখ্যা আছে, সেটা হচ্ছে যৌগিক সংখ্যা আছে। এবার যৌগিক সংখ্যা দেখ দুটোকে কিন্তু আরো ভাগ যায়, আমি এটাকে আবার ভাগ করব কত দিয়ে, দেখ এটা দেখ 2 দিয়ে কিভাবে, কেন ধর এই 2 এর নিয়মটা কি বলতো,
2 দিয়ে সেই সংখ্যাটাকে ভাগ যাবে যদি দেখা যায় যে এই এককের ঘরের সংখ্যাটা জোড় সংখ্যা আছে অথবা এককের ঘরের সংখ্যাটা যদি শূন্য থাকে। আমি যদি 2 দিয়ে ভাগ দেয়, দেখ এখানে তো জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা, তাহলে আমি 2 দিয়ে আবার ভাগ করতে পারবো। দেখ এখানে কি 3 নামবে, এখানে 7 তো যাবেই না, 7টা শুধু নেমে পড়বে এখানে। আর দেখ 8 আছে, 8টাকে 4 দিয়ে কাটবে। দেখ এখানে 3 মৌলিক সংখ্যা বেরিয়ে গেছে, এটা দেখ 7 মৌলিক সংখ্যা বেরিয়ে গেছে, এটা শুধু পড়ে রয়েছে একটা যৌগিক সংখ্যা। তুই যদি আবার এই 4টাকে কাটতে যাস তাহলে এখানে আবার 2 নাবাতে হবে। 2 নাবানোর পরেও দেখবি এই 3টা এখানে আসছে, 7টা এখানেই আসছে, আর 2টা এখানে অ্যাড হয়ে যাচ্ছে। যেহেতু এখানে একটা যৌগিক সংখ্যা বেরিয়ে গেছে আর আমার নাবানোর বা কাটার এখানে প্রয়োজন নেই, সরাসরি ভাবে এইবার আমাকে জানতে হবে যে কোনটা লসাগু কোনটা গসাগু। এইবার তোর দেখ, এইবার আরেকটা যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে দেখ মৌলিক কোনটা গসাগু কোনটা লসাগু চেনার আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে গসাগু হলো সাধারণ মৌলিক গুণনীয়কের ধারাবাহিক গুণফল। মানে এই যে বলে না যে কমন সেন্স একটা, অনেকে বলে যে তোর মধ্যে কি কোনো কমন সেন্স নেই। এই কমন ব্যাপারটা, যে ব্যাপারটা হচ্ছে আমার মধ্যেও থাকবে, অন্য ব্যক্তির মধ্যেও থাকবে, বা তৃতীয় ব্যক্তির মধ্যে থাকবে। ওই 3জন ব্যক্তির মধ্যেই ধর ধর আমি স্কুলে যাচ্ছি, আমার বন্ধু স্কুলে যাচ্ছে, আরেকটা বন্ধু স্কুলে যাচ্ছে, আমরা ব্যাগ নিয়েছি, কেউ কাঁধে ঝোলানোর ব্যাগ নিয়েছে, কেউ পিঠে ঝোলানোর ব্যাগ নিয়েছে। এবার দুজন ব্যক্তি দেখছিস যে কাঁধে ব্যাগ ঝুলিয়েছে আর একজন পিঠে ঝুলিয়েছে, আলাদা হয়ে যাচ্ছে তো, আলাদা হয়ে যাচ্ছে কিন্তু কমন কিছু নেই। এবার এর ওই 3জন বন্ধুর মধ্যেই যদি দেখি যে 3জন বুট পরে চলে গেছে, ওই যে বুটটা পড়ে গেছে তার মানে 3জন ব্যক্তির মধ্যে ওই জিনিসটা আছে, ওই জিনিসটা হচ্ছে কমন। এখানে দেখ, এখানে কমন দেখ, এই যে 2 আছে, এখানে 2 আছে, আর তো এখানে তো 2 নেই। এই ব্যাপারটাই গুলো হচ্ছে, এটাগুলো হচ্ছে মৌলিক গুণনীয়ক। এই যে গসাগু বার করবো না, সাধারণ মৌলিক গুণনীয়কের ধারাবাহিক মানে কি, ধারাবাহিক মানে হচ্ছে এই পর গুণফল, পর গুণ করবো। এখানে 2 আছে, এই 2 আছে, টোটালটাকে আমি গুণ করলে কি পাবো, 4 পাবো। এই 4 ব্যাপার, এই 4 ব্যাটাই হচ্ছে এই 12, 14 এবং 16 হচ্ছে গসাগু। আর লসাগু কোনটা, এই টোটাল সেট আপ যে নিচে পর্যন্ত নেমে গেছে, উপর পার্ট থেকে নিচের পর্যন্ত নেমে গেছে, এগুলোই হচ্ছে এরগুলোকে যদি ধারাবাহিকভাবে তুই গুণ করিস তাহলে এই লসাগুর পার্টটা তোর বেরিয়ে পড়বে। ওকে, এই সেটআপটা হচ্ছে গসাগু আর এই টোটাল সেটআপটা হচ্ছে লসাগুর পার্ট। আবার লসাগুকে আরেকটা ভাষায়, যে বইয়ের ভাষায় যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে লসাগু হলো প্রত্যেক সংখ্যাতে অবস্থিত, তার মানে এই 12তেও অবস্থিত, 14তেও অবস্থিত, 16তেও অবস্থিত। কি বলছে, প্রত্যেক সংখ্যাতে অবস্থিত সর্বাধিক সংখ্যক মৌলিক সংখ্যার বা মৌলিক উৎপাদকগুলির ধারাবাহিক গুণফল। মানে এই 12তেও থাকবে, 14তেও থাকবে, 16তেও থাকবে, প্রত্যেক সংখ্যাতে অবস্থিত মৌলিক যে সংখ্যাগুলো পরপর, এই যে এই বেরোলো, এই বেরোলো, এই বেরোলো, এই বেরোলো, প্রত্যেক মৌলিক সংখ্যার ধারাবাহিক গুণফল। এবার অনেকের মধ্যে এই প্রশ্নটা আসতে পারে, স্যার 4 তো মৌলিক সংখ্যা নয়। হ্যাঁ, 4 মৌলিক সংখ্যা নয়, কিন্তু যদি এই আরেকটা পার্ট বার করি, তাহলে এই 2 এর পার্টটাকে বার করলে এখানে 2 চলে আসবে। তাহলে তখন দেখবে এই ব্যাপারটাই আমি তখন করিনি, যে যেহেতু 4 আছে বলে আর 4টাকে ভাঙলে ওই 2 আবার সেই সেটআপটাই আসছে, সেই জন্য আমি ভাঙিনি। কিন্তু তোকে এই এই ধারণাটা পরিষ্কার করে রাখতে হবে যে গসাগু এবং লসাগু অ্যাকচুয়ালি বার করতে হয়, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যার সাহায্যে। এবার আরেকটা প্রশ্ন তোদেরকে করি, ধর তাহলে সব থেকে ছোট মৌলিক সংখ্যা কোনটা আর সব থেকে ছোট যৌগিক সংখ্যা কোনটা। কোশ্চেনগুলো কিভাবে আসে জানিস, দেখ 10 থেকে বলে দেবে তোদেরকে যে, আর তোরা তো জানিস সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, সব থেকে ছোট যৌগিক সংখ্যা হচ্ছে 4। এবার এরকম করে বলবে যে 20 থেকে 50-এর মধ্যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, পরপর মৌলিক সংখ্যা দুটোর গুণফল, এইভাবে বলবে। এবার তোর মধ্যে যদি জানা থাকে 20-র পর কোনটা মৌলিক সংখ্যা, পরপর দুটো কোনটা মৌলিক সংখ্যা, সেই দুটো সংখ্যার গুণফল দিয়ে যদি কোনো একটা অঙ্ক করে দেয়, তোমার মানে তুই ভ্যাবা চেকা খেয়ে যাবি। এবার তোকে প্যাটার্নটাকে কিন্তু চেঞ্জ করবে। ওরা কি করে জানিস, অঙ্ক করতে দেখ,
সাধারণ একটা কনসেপ্টটাকে না ওরা জটিলতার মধ্যে দিয়ে ঘোরায় চেষ্টা, যাতে ছেলেমেয়েরা মানে করতে না পারে। এবার সবাইকে করতে পারবে না, যাদের ওই বুদ্ধি নিজেকে খাটাবে, যে বলবে ভাই তোমার যত বড়ই তুমি অঙ্ক দাও না কেন আমি সেটাকে ফাটিয়ে দিয়েই আসবো, এই মনোভাব নিয়ে যে অঙ্ক করবে সে ভাই যাকেও অঙ্ক দাও, যত বড়ই তুমি অঙ্ক দাও না তাকে, সে কিন্তু ফাটাবি একদম। কারণ তার মধ্যে সেই পুরো মানে পূর্ব জ্ঞান যে ধারণা আছে না, পূর্ব জ্ঞান যেটা আমার চাই বা জানা রাখা দরকার, সেগুলো তার মধ্যে আছে। ওই জন্য সবাই দেখবি বেশিরভাগ স্যার ম্যাডামরাই বলবে ভাই কনসেপ্ট তুমি ক্লিয়ার করো। এই যে অনেকে দেখবি ওই শর্টকাটের চক্করে চলে যায়, ভাই শর্টকাট নিয়মটা ভালো, কিন্তু সব ক্ষেত্রে তুমি সেটাকে অ্যাপ্লাই করতে পারবে না। এমন এমন জায়গায় আসবে, মানে এমন এমন অবস্থান বা সিচুয়েশন তোমার মধ্যে তৈরি হবে, ভাই শর্টকাট নিয়ম কোনো কাজ, কতদিন তুমি শর্টকাটটাকে মনে রাখবে? কেউ শর্টকাট অতটা সময় নেই যে মনে রাখার ক্ষমতা নেই কারো। তুমি যদি প্রত্যেকটা অঙ্কের যে মানে বেসিক নিয়মটা, অ্যাকচুয়ালি বেসিক জিনিসটা যদি তোর মধ্যে জানা থাকে, ভাই তুমি বড়ভাবেও তুমি সেটাকে করে দিয়ে আসবে, তুমি আবার শর্টভাবেও করে দিয়ে আসতে পারবে। আর এই যে বলে না, আবার আরেকটা ব্যাপারটা দেখ বোঝাচ্ছি, যে গসাগু এবং লসাগু কিভাবে বার করবি। দেখ বলেছে দুটো সংখ্যার গুণফল কি, গসাগু এবং লসাগুর পাটেই দেখবি বলবে যে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল হচ্ছে সংখ্যাদ্বয়ের লসাগু ইন্টু সংখ্যাদ্বয়ের লসাগু, গসাগু ইন্টু সংখ্যাদ্বয়ের গসাগু ইন্টু সংখ্যাদ্বয়ের লসাগু। এবার দেখ লসাগু জানতে গেলে তোকে সাধারণ গুণনীয়ক এবং গুণিতক জানতে হবে। এবার ওর মধ্যেই দেখবি কোনটা সাধারণ গুণনীয়ক কোনটা মৌলিক গুণনীয়ক, এগুলোকে জানতে হবে। তারপরেই তো লসাগু এবং গসাগুর পার্টটা আসবে। এবার ওইটা জানার পরেও তোকে এই কোশ্চেনটা করবে যে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল, একটা সংখ্যা দিয়ে দিল যে দুটো সংখ্যার গুণফল কত, এখান থেকে তোকে লসাগু বার করতে বলবে, এখান থেকে গসাগু বার করতে বলবে। আবার এরকম আছে গসাগু বার করা আছে, লসাগু বার করো, আবার লসাগু বার করা আছে কিন্তু গসাগু বার করো। আবার দুটোকেই বলবে গসাগু লসাগু বার করে দিয়ে বলবে আর সংখ্যা দুটো কি কি। এবার এই প্রশ্ন যদি তোর মধ্যে বা এই ধারণা যদি পুরোপুরিভাবে পরিষ্কার না থাকে, তাহলে তুই মানে ডুবে যাবি একদম, কেউ তোকে বাঁচাতে পারবে না। আর বাঁচাতে গেলে ভাই নিজেকে খাটতে হবে। এই যে আমি বকছি, আমি আর কিচ্ছু করতে পারবো না, কারণ তুই যতক্ষণ না নিজেকে বলবি ভাই আমি করব, আমি অঙ্কটাকে করব, ততক্ষণ পর্যন্ত কোনো স্যার ম্যাডাম তোকে কোনোভাবেই সাহায্য করতে পারবে না। ধর এখানে এই কোশ্চেনটা মানে প্রায় প্রত্যেকটা বইতেই দেখবি এই কোশ্চেনটা থাকবে বা এই রকম প্যাটার্ন দিয়ে অঙ্কটা থাকবে। দ্বারা ধর এইভাবে বলবে যে দুটি সংখ্যার গুণফল, যে কোনো একটা দুটি সংখ্যা হতে পারে, দুটি সংখ্যার গুণফল, তার পেনটা সরছে না, এরকম তো লেখা আছে। এবার এখান থেকে যে ভাগটা বেরোবে যে সংখ্যা দুটি সংখ্যার গুণফল কি, সংখ্যাদ্বয়ের গুণফল, সংখ্যাদ্বয়ের লসাগু, সংখ্যাদ্বয়ের মানে কি, দ্বয় মানে কি ভাই দুটো রে, ওই দুটো। এবার সংখ্যা দ্বয় ইকুয়াল, সেটা দুটো সংখ্যা হতে পারে, সেটা তিনটে সংখ্যা হতে পারে, সেটা চারটা সংখ্যার হতে পারে। ওকে, ইন্টু হচ্ছে লসাগু। এবার এইখানে ধর আমি এখানে অনেক প্রশ্ন এখানে দিয়ে দিল, যে ধর এরকম ভাবেই বলা থাকলো যে 8 আর 12, এখানে দিয়েছে 8 এবং 12, এই দুটো সংখ্যা দিয়েছে, দুটো সংখ্যা দ্বয়ের গুণফল এখানে বার করতে বলেছে, দুটি সংখ্যার গুণফল ইকুয়াল, এখান থেকে তোকে বার করতে বলবে যে লসাগু কত আর গসাগু কত। এবার সংখ্যাটা ছোট বলে তুই এইভাবে এর 8 যে সংখ্যাটা 8 সংখ্যাটা যেহেতু ছোট, তুই এইভাবে সাধারণ ওর যে গুণনীয়ক বার করতে হয় সেগুলোকে তুই বার করতে পারবি।
ধর এই 8-এর সাধারণ গুণনীয়ক কি, দেখ 8কে 1 দিয়েও ভাগ যায়, 8 একে 8 আর 8 একে 8, 2 4 এ 8, 4 2 এ 8, আর কি যায়? আর তো যায় না। এবার 12টাকে যদি ভাগ করি, দেখ 1 12 এ 12 আর 12 একে 12, 2 6 এ 12, 6 2 এ 12, ওকে, 3 4 এ 12 আর 4 3 এ 12। এই হচ্ছে এগুলো গুণনীয়ক বেরোলো। এইবার গুণনীয়ক মানে কি, দুটো সংখ্যার মধ্যেই থাকবে, সেটা সব থেকে এবার কমন জিনিসগুলো থাকবে সেখানে। দেখ এখানে দেখ 1ও আছে, 2ও আছে, এবার 4ও আছে। এবার গসাগুর যে পার্টটা আছে, গসাগু কোন বিষয়টা হচ্ছে দুটো সংখ্যার মধ্যেই থাকবে, এবার সব থেকে বড় যে সংখ্যাটা দুটোর মধ্যেই মিল থাকবে সেই ব্যাপারটাই হচ্ছে সেই সংখ্যাটাই হচ্ছে ওই দুটো সংখ্যার গসাগু। এখানে দেখ এই 4টা আছে, দেখ এখানেও 4 আছে, এখানেও 4 আছে, তো এই 4টাই হচ্ছে এই 8 এবং 12 হচ্ছে গসাগু। যেহেতু ছোট সংখ্যা বলে আমি এই এই গুণনীয়কের সাহায্যে সেটাকে বার করলাম, কিন্তু যদি বড় সংখ্যা হতো তাহলে তো ওই মৌলিক যে প্যাটার্ন, যে যেভাবে মৌলিক সংখ্যার মাধ্যমে যেভাবে ভাগ করতে হয় সেভাবে তোকে ভাগ করতে হবে। তখন কিন্তু এই রকম ভাবে ভাগ করা মানে তোর সময় অপচয় হবে। ওকে, যেহেতু ছোট সংখ্যা বলে এগুলোকে বার করে দিলাম এইভাবে। এবার গসাগু কিভাবে, এটা তো গসাগু বেরোলো, লসাগু কি, হ্যাঁ দাঁড়া, ধর এইবার দেখ লসাগু কিভাবে বার করব। লসাগু মানে কি ভাই, গুণিতক জানতে হবে, আর গুণিতক জানতে গেলে আমার নামটা জানতে হবে। এবার দেখ অনেকে আমরা ছোটবেলায় সেগুলোকে নামটা শিখেছি, বড়বেলায় অনেকে ওই যে আমরা পণ্ডিত হয়ে যায় না, ভাই আমি জানি, এরকম মনোভাব তৈরি হয়। এবার সেগুলোকে চর্চা করি না, একটা সময় সেগুলোকে ভুলেই যাই। এইবার তোকে দেখ লসাগু জানতে গেলে ভাই তোকে নামটা জানতে হবে, তুমি যদি ওটা না জানো তোমার ফাটবে করতে। ওকে, এবার নামটা তো অনেক সময় নামটা জেনে যায় কেউ, আবার নামটা নাও জানে, কিন্তু গুণ যদি জানতে পারে ওই যে তোকে ভেঙে ভেঙে বার করতে হবে। সেটা অনেক কিছু আছে, অঙ্ক করা এতটা জটিল নয়। আমি যতক্ষণ পর্যন্ত নিজেকে বলবো আমি অঙ্ক ভয় পাই, ততক্ষণ কেউ আমাকে বাঁচাতে পারবে না। যদি আমি বলি ভাই অঙ্ক আমার কিচ্ছু নয়, অঙ্কের মধ্যে কিছুই নেই, ততক্ষণ পর্যন্ত দেখবে মজা আছে এখানে। ভাই এখানে খাটতে হবে, নিজের ব্রেনটাকে চালাতে হবে। এটা ভূগোল নয়, যে ইতিহাস নয় যে মুখস্থ করে যেতে হবে এখানে। দেখ গুণিতক মানে কি, গুণিতক মানে ধর একটা সংখ্যা বেরিয়েছে, এইটাকে যত আমি বাড়াবো, যত গুণ গুণ করে করে যাব তত সেটা বেরোবে। গুণিতকের ক্ষেত্রে কোনো এখানে লিমিট নেই, কিন্তু গুণনীয়কের ক্ষেত্রে কিন্তু লিমিট আছে। লিমিট জিনিসটা কি, ধর এই একটা বাক্স, তো এই বাক্সের মধ্যে কোনো একটা খাবার রাখলাম, এবার খাবার রাখার পর আমি যদি ঢেকে দিই এটাকে, আর কিন্তু এখানে কিন্তু অতিরিক্ত খাবার আমি এখানে রাখতে পারবো না, এইটাই হচ্ছে গুণনীয়ক। কিন্তু আর গুণিতক জিনিসটা কি ভাই, এর মধ্যে অনেকগুলো খাবার রাখতে পারবো অতিরিক্ত পরিমাণ, কিন্তু এর ঢাকা দেওয়া যাবে না, এটাকে এর মধ্যে বেরিয়েই যাবে, মানে এখানে সীমা নেই। গুণিতকের ক্ষেত্রে কোনো সীমা নেই। তবে এবার 3-4টে সংখ্যা যখন দেবে, তখন তুই যদি ভেঙে ভেঙে চলে যাস না, একটা সময় ওই লিমিটটা তুই পেয়ে যাবে। ধর এখানে এই যে বলেছি না 8 এবং 12 বলেছে, তো দেখ 8-এর গুণিতকগুলোকে আমি বার করবো, বা এটাকে 8-এর গুণিতকগুলো বার করো। 8 একে কি হয়, 8 16 24 24 32 40 48, এইভাবে আর করলাম। ধর 12 এবার বার করছি, 12 12 24 36 48। দেখ এবার লসাগু জিনিসটা কি, লসাগু হচ্ছে দুটো সংখ্যাতেই থাকবে, মানে দুটো ব্যক্তির মধ্যেই থাকবে সব থেকে ছোট যে জিনিসটা, কে দুটো সংখ্যাতেই থাকবে, কিন্তু সব থেকে যে সংখ্যাটা দুটো সংখ্যার থেকে কাছে সেই সংখ্যাটাই হচ্ছে লসাগু। এইবার দেখ গুণনীয়কের সাহায্যে আমি সেটাকে বার করছি, বা গুণনীয়কের সাহায্যে সেটাকে বার করছি, কিন্তু যখন একটা বড় অঙ্ক দিয়ে ফেলবে, সেটা 3টে অঙ্কের বা 3টে ডিজিটের সংখ্যা দিয়ে দেবে আমাকে, তখন কিন্তু আমি এইভাবে বার করতে পারবো না। তখন আমাকে ওই মৌলিক যে গুণনীয়ক, যে এই পার্টটা বা এইভাবে যে বার করতে হয়,
এই নিয়মটা আমাকে ফলো করতে হবে। তবে এই নিয়মটা ফলো করার আগে আমাকে 2 দিয়ে কিভাবে সংখ্যাকে ভাগ যায়, বা 3 দিয়ে কিভাবে সংখ্যাকে ভাগ যায়, 5 দিয়ে কিভাবে ভাগ যায় সংখ্যাকে, বা 7 দিয়ে কিভাবে সংখ্যাটাকে ভাগ যায়, মানে মৌলিক সংখ্যা দিয়ে কিভাবে ভাগ যায় বা ভাগ করতে হয়, এইগুলোকে আমাকে জানতে হবে। তো আস্তে আস্তে সেই ব্যাপারটাগুলো আমার মধ্যে বা আমাদের মধ্যে জেনে যাব ভাই, জেনে যাব, কোনো চাপ নেই, তুমি শুধু পড়তে থাকবে 1 নম্বর। ওকে, যাকে এই পার্টটা এইটুকুনি, মানে কনসেপ্টটা এইটুকুনি বোঝানোর। দেখ এইখানে দ্বারা আমি ওই লসাগুর পার্টটা বুঝিয়ে দিই। লসাগু দেখ, দুটো সংখ্যা বার করেছি তো গুণিতকগুলো, সব থেকে দেখ কাছে কোন সংখ্যাটা মিলছে। দেখ এখানে দেখ সব থেকে দেখ 8 আছে, 16 আছে, 24 আছে, এখানে দেখ 12 আছে, 24 আছে। এই 24 ব্যাটাই হচ্ছে এই দুটো সংখ্যা 8 এবং 12 হচ্ছে লসাগু। এইবার এই 8 এবং লসাগু, মানে 8 এবং আর প্রথমে কি বেরিয়েছিল, 4 বেরিয়েছিল, তো এই 4 এবং এই 24টাকেই গুণ করলে যে সংখ্যাটা বেরোবে সেটাই হচ্ছে এই সংখ্যা দুটোর গুণফল। দেখবে ওই দেখ 4 এবং মানে এই 24টাকে গুণ করে দেবে ওই 96 বেরোবে। ওকে, এই 96টাই হচ্ছে এরকম করে দেবে। দেখ দুটো সংখ্যা দিয়ে দিল, এটা বার করতে হবে, আবার এইটা দেবে, এইটা আর এইটাকে দশাগুটাকে এবং গসাগু বার করতে বলবে, অথবা বলবে 96টাও দিয়েছে। ওকে, 96টাও দিয়েছে আর এই লসাগুটাও দেবে, কিন্তু তোকে গসাগুটাও দেবে, কিন্তু এই লসাগু বার করতে হবে। আবার এরকম থাকবে 96 থাকবে, লসাগু থাকবে, তোমাকে গসাগু বার করতে হবে। মানে একটা অঙ্কর নিয়মটা জানলে তুই সব কিছুকে নাভাতে পারবি। যতক্ষণ পর্যন্ত এই ধারণাটা তোর মধ্যে পরিষ্কার হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত তুই কোনো কিছু করতে পারবি না। যত আমি বুঝবো, সময় আমি যত এখানে দেবো, তুই নিজেকে সময় দিবি ভাই, তোর মধ্যে উন্নতির ভাবটা জাগবে। সিম্পল একটা জিনিস। ওকে, দেখ আজকের এই পার্টটা এলসিএম এবং এসিএফ এর পার্ট 2টা এত পর্যন্তই থাক। যখন অঙ্কগুলো করাবো তখন দেখবি আরো ডিটেলে যখন করাবো, মানে এটাগুলো তো শুধুমাত্র জাস্ট কনসেপ্টটা দিয়ে রাখলাম, শুধুমাত্র জাস্ট কনসেপ্ট দিয়ে রাখলাম। আমার বললাম না, এই সংখ্যার যে শ্রেণী বিভাগটা আছে না, আমাকে পুরো টোটালটা নামাতে হবে আগে, তারপরে আমি অঙ্ক করতে যাব। যতক্ষণ পর্যন্ত এর ভেতরে আন্ডারের ভেতরে কতগুলো যে ভাগগুলো আছে হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত অঙ্ক করতে মজা লাগবে না, কারো মজা লাগবে না। কারণ এই যে অনুপাত থেকে শুরু করে টাইম অ্যান্ড ডিস্টেন্স এগুলো আছে না, বা সময় কার্য, অনেক যে কোনো অঙ্কগুলো আছে না, মজা আসবে না। কারণ আগে এই পার্টটাকে আমাকে মাথার মধ্যে ঢোকাতেই হবে। যতক্ষণ ঢুকছে না ততক্ষণ অঙ্ক শুরু করা যাবে না। অঙ্ক করতে গেলে বেসিক নিয়মটা আগে জানতেই হবে। দেখবি একটা সময় ওই অঙ্কগুলো না মানে ছুঁড়ে ফেলবি এক ভাই। অঙ্ক মজা আছে, যে খাটবে ভাই মজা আছে। এই যে বলে না যে আমি পারি না, ভাই কেউ নাই। তোকে যদি টিচাররা তোকে গাইড করে, কারো বাবারও ক্ষমতা নেই তোকে আটকাবে। তোকে গাইড করতে হবে, মোদ্দা কথা হচ্ছে তোকে গাইড করতে হবে। যা দেখ এই চ্যানেল তো অঙ্ক চলছে, ইংলিশটা আছে, তুই ইংলিশ করতে থাক, কোনো চাপ নেই ভাই। মানুষ নিজেকে হতে হবে, মানুষ তোমাকে সাহায্য করবে না। তুমি যতক্ষণ পর্যন্ত বলবে না যে আমি নিজেকে সাহায্য করব, আমি শুধু ওয়েটা দেখাবো, তুই নিজেকে খাটতে হবে তোকে। ওকে, যাই হোক, পার্ট 2টা এখানেই শেষ করছি। আস্তে আস্তে চলবে অঙ্কগুলো, দেখ ভাই মাথার মধ্যে ঢুকে যাবে, কোনো চাপ নেই। ওকে, ঠিক আছে, চল টাটা।